এই পর্বটা মূলত মানবাধিকার সংগঠন প্রসঙ্গ নিয়ে। সম্প্রতি HRW হিউম্যান রাইট ওয়াচ এর আমেরিকান আরেকটা হিউম্যান রাইট অর্গানাইজেশন, সরকারের বড় ফান্ড আছে, তার এশিয়ার চিফ বলে, চিফ বটে কিন্তু দেখি যে তার একমাত্র ব্যক্তিত্ব দেখা যায়, তার নাম হলো মীনাক্ষী। হিন্দিতে বললে মীনাক্ষী, বাংলায় আমরা বললে মীনাক্ষী, যেটাই হোক না কেন, মীনাক্ষী গাঙ্গুলি। মীনাক্ষী গাঙ্গুলি এটার হেড ধরা হয়। তার একটা বিবৃতি ছাপা হয়েছে। কি নিয়ে ছাপা হয়েছে? গুম খুমের অভিযোগে, আয়নাঘর বানানোর অভিযোগে ICT অর্থাৎ তাজুল সাহেবের কোর্টে যে মামলা দায়ের হয়েছে সেটাকে তিনি একটা বিরাট অগ্রগতি বলে এই বিবৃতি দিয়েছেন। মূল প্রসঙ্গে পরে আসবো, তার আগে একটু বলে দিই এই মানবাধিকার সংগঠনগুলো সম্পর্কে। এটা কেমন ধরনের সংগঠন? অরিজিনালি দীর্ঘদিন ধরে আমেরিকার মানবাধিকার সংগঠন, সরকার ফান্ডেড মানবাধিকার সংগঠন একটাই ছিল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যেটা ছিল। আমেরিকার নীতিতে কিচ্ছু বদল হয়, বদলটা বাইরে তারা বলে নাই, কিন্তু আমরা জানি যেটা। এর পাশাপাশি তারা হিউম্যান রাইট ওয়াচকেও জন্ম দেয়। ইন্টারনাল কারণ হলো যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালটা হলো, যেই সরকারি ক্ষমতায় থাকে, যেই প্রেসিডেন্টই ক্ষমতায় থাকে, তার যে ফরেন পলিসি তার সাথে সামঞ্জস্য রেখে এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়ে থাকে বা কাজ করে থাকে। অর্থাৎ প্রেসিডেন্টের ফরেন পলিসির সাথে সামঞ্জস্য রাখাটা তার কাজ, বাস্তবে কি ঘটেছে সেটা না। এই ছিল এটার লিমিটেশন। এতে হয়েছে এমন যে বাইরে এমন ঘটনা ঘটে গেছে যেটা সরকার, প্রেসিডেন্ট নিজ নীতির সাথে মিলে নাই বলে প্রসঙ্গটা উপেক্ষা করে গেছে। আর উপেক্ষা করে যাওয়াতে বাইরের দুনিয়াতে মারফত সরকারি মতামত, বক্তব্যের বাইরে যত কিছু ঘটছে তা নিয়ে একেবারে কেলেঙ্কারি অবস্থা, এরকম ঘটনা ফেস করতে হয়েছে। সে কারণে এই নতুন সংগঠনে গড়ে তোলা হয় হিউম্যান রাইট ওয়াচ। সুবিধাটা হলো তুলনামূলকভাবে সে প্রেসিডেন্টের ফরেন পলিসি মেনে চলতে বাধ্য না। আবার প্রেসিডেন্টও হিউম্যান রাইট ওয়াচে কি রিপোর্ট করা হয়েছে তাও শুনে চলতে বাধ্য না। এরকম এই ধরনের একটা ইন্ডিপেন্ডেন্সি, তুলনামূলক ইন্ডিপেন্ডেন্সি বেশি হিউম্যান রাইট ওয়াচের বলে। যেমন এর সবচেয়ে প্রত্যক্ষ ব্যবহার শুরু হয়েছিল, আমরা দেখেছিলাম, ততদিনে তারা বার্মা দখল করে আলেছে। বার্মা দখল মানে এই আবার কথা বেড়ে যাচ্ছে, আমি খুব অল্প করে বলি। 2010 সাল ছিল সেই টার্নিং পয়েন্ট। অ্যাকচুয়ালি 2007 থেকে ইন্ডিয়াই বার্মাকে নিয়ে গিয়ে, বার্মার সেনা শাসকদেরকে নিয়ে গিয়া আমেরিকার লগে বন্ধুত্ব পাতায় দেয়, সম্পর্কটা ইজি গোয়িং করে দেয়। সেই হিসাবে বার্মায় নতুন করে একটা কনস্টিটিউশন লেখা হয় 2008 সালে। আর 2010 সালে একটা নতুন ইলেকশন হয়। ইলেকশনে ওই যে আর্মিরাই দল বানায়, তারাই সংসদ দখল করছিল, সেই রকম একটা ইলেকশন। হোয়াট এভার, এই ইলেকশনের পরেই ওবামারও আবার ওটা সেকেন্ড টার্ম, ফার্স্ট টার্ম শেষ হয়ে গেছে, ফার্স্ট টার্মের পরে সেকেন্ড টাইম জানিয়েছে, সেকেন্ড টাইম জিতছেন। ওবামা ডিক্লেয়ার করে বসে, রেজাল্ট বেরিয়েছে, কিন্তু সেকেন্ড টার্মের ক্ষমতা উনি তখনও নেই, গ্রহণ করে নেয়। এরকম একটা সময় উনি ডিক্লেয়ার করে দিয়েছেন যে উনি আগামী মাসে বার্মা যাইতেছেন। সবাই তো খুব চোখ গরম, বাবারে বাবা কয় কি। সেটা দিয়ে বোঝা যায় এটা উনি করেছিলেন এই হিউম্যান রাইট ওয়াচের রিপোর্টের উপর বেস করে। এর জন্য হিউম্যান রাইটের সাথে এটা এত রিলেটেড। অর্থাৎ তার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এত কড়া পজিশন, মানে রিয়েল হিউম্যান রাইট ভায়োলেশনের দায়ে অভিযুক্ত বার্মার সরকারকে খারাপ কিছু বলে নাই। এই কথাগুলো বলেছিল আসলে হিউম্যান রাইট ওয়াচ। ফলে ওবামা সাহস করে হিউম্যান রাইট ওয়াচের কথা শুনে বার্মার সফরের সিদ্ধান্ত নিয়ে ফেলে সেকেন্ড টার্মে, সম্ভবত 2010 সালে। ওনার প্রথম টার্ম শুরু না, আর পরে হবে। প্রথম টার্ম শুরু হয়েছিল 9 সালে, ফলে 9, 10, 11, 12, 13 সালে উনি গেছিলেন। 12 শেষে বা 13 সালে। এনিওয়ে, আমি হিউম্যান রাইট ওয়াচের গুরুত্বটা বোঝানোর জন্য এই জিনিসটা রেফার করলাম। মানে একটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থাকা সত্ত্বেও কেন হিউম্যান রাইট ওয়াচ বানানো হয়েছে, তার সাথে আমেরিকান সরকারের সম্পর্কটাকে এটা বোঝানো। এখন আসেন, এবার আমরা বাংলাদেশের দিকে চলে আসবো। ঘটনাচক্রে এটা এশিয়ার প্রধান বলা হয়, কিন্তু এটা ইন্ডিয়া কন্ট্রোলড, মানে ইন্ডিয়াতে বসে থেকে ইন্ডিয়ান লোক দিয়ে কন্ট্রোলড। এতে অসুবিধা কি? এতে আবার আর এক অসুবিধা,
ইন্ডিয়ান ফরেন পলিসির একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যতই বিদেশি সংগঠন ইন্ডিয়াতে থেকে কাজ করতে চাক না কেন, তাতে সেটা সেই সংগঠনের নাম রয়টার্স, ইন্টারন্যাশনাল রয়টার্স যে সংবাদ সংস্থা সেই হোক, তার ইন্ডিয়ান শাখা খুলছে সে একটা, অথবা মনে করেন এই যে HRC, HRW, তার প্রধান কে হবে? মীনাক্ষী। মীনাক্ষী সে নিয়োগ দিচ্ছে, কিন্তু মীনাক্ষী সে কাজ করতে হবে রয়ের সাথে কথা শুনবে। কি কইলাম? হ্যাঁ তাই বলেছে, ঠিক বলেছে, একটু মিথ্যা বলি নাই, বাড়াই বলি নাই। সো উল্টা হয়ে গেছে। মীনাক্ষী এই কারণে নানান ধরনের হিউম্যান রাইট অর্গানাইজেশন যেগুলো আমাদের দেশে থাকে বা এশিয়ান দেশগুলোতে থাকে, হংকং এ যেমন বা বাংলাদেশে যেমন, তাদের সাথে মীনাক্ষীর উঠা বসা আছে। উল্টা মীনাক্ষী সেখানে হয়ে গেছে রয়ের এজেন্ট। কি কথা কইলাম? হ্যাঁ তাই। ফলে কোনো কথা মীনাক্ষীর সামনে বলাটা খুব সাবধান, কারণ সবাই তো হিউম্যান রাইট অর্গানাইজেশন, তাহলে দেশের সরকারের হিউম্যান রাইট ভায়োলেশনের বিষয়ে কথা বলতেছে, ফলে সবাই ওপেন, সবাই মনে করছে এগুলো নিয়ে কথা বলাই তো আমাদের কাজ। কিন্তু সাবধান, ওই মীনাক্ষীকে বলবেন এটা চলে যাবে কিন্তু রয়ের কাছে। আবার ঠিক উল্টা, র কি চাই, মীনাক্ষী কোন দিকে পার্সু করতেছে ওইটা দেখলে বুঝবেন। এর জন্য সময় এমন হয়েছে যে মীনাক্ষীকে কোন কোন বিষয়ে কথা বলতে না করে দিচ্ছে, তাদের হেডকোয়ার্টার থেকে না করে দিচ্ছে, এরকম ঘটনাও আছে। তার সম্পর্কে বারে বারে রিপোর্ট গেছে, না আপনি আমাদের ঠিক মতন কথা শুনতে কাজ করছেন না। মীনাক্ষী পড়ছে উভয় বিপদে। ওদিকে র চাপ দিচ্ছে যে তুমি বিদেশি সংগঠন আর যাই হোক, আমার ফরেন মিনিস্ট্রি বা আমার রয়ের কথা না শুনে কাজ করতে পারবো না। ঠিক যেমন রয়টার্সকে বলে দিচ্ছে ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতির সাথে যেটা গরমিল লাগবে সেই ধরনের কোনো খবর রয়টার্স প্রচার করতে পারবে না। দেখেন কি কাণ্ড। এনিওয়ে, এত কথা বললাম এই জন্য, তাহলে মীনাক্ষীটা কে এটা বোঝার জন্য। এখন আসেন রিয়েল ঘটনাটা। তাজুলের এই কাজটা যে সে মামলা দায়ের করে দিচ্ছে, এবং মামলা দায়ের মানে তারা হয়ে গেছে, এখন মানে হয়ে যাওয়ার কথা, ওয়ারেন্ট বেরিয়ে গেছে। এই ঘটনাটাকে মীনাক্ষী কিন্তু খুব প্রশংসা করে, অগ্রগতি, বিরাট অগ্রগতি বলে। কোন কি জন্য অগ্রগতি? যেটা ইউএন এর হিউম্যান রাইট কমিশন যে 1400+ খুনের মামলার যে তদন্ত করছে, সেই তদন্ত পরবর্তী যে ইনস্ট্রাকশন বা আবেদন ছিল কি কি পদক্ষেপ বাংলাদেশ সরকারকে নিতে হবে, সেই পদক্ষেপের বাস্তবায়নের দিক থেকে একটা খুবই বড় অগ্রগতি বলে এই স্টেটমেন্টে মীনাক্ষী গাঙ্গুলি বয়ান দিচ্ছে। তার মানে কি দাঁড়ালো? তার মানে কি ইন্ডিয়া বা র মীনাক্ষীর এই বক্তব্যের সাথে একমত? কি সাংঘাতিক কথা! এই কথাটাই আপনাদেরকে দেখানোর জন্য, মীনাক্ষী গাঙ্গুলির এই স্টেটমেন্টের গুরুত্বকে এটা বোঝানোর জন্য আমাকে এত পুরনো কথা ঘাটতে হবে। নাহলে শুধু যদি বলতাম এটা হিউম্যান রাইট কাউন্সিল, HRW একটা বিবৃতি দিচ্ছে, তো প্রথম কাহিনী হলো HRWটা কে, খায় না মাথায় দেয়, এই যে মেলা কিছু আপনারা বুঝতে পারতেন না, এই জন্য পিছনের কাহিনীগুলো বললাম ওদেরকে। সো মজার কথা হলো যে আমাদের লাভের লাভ হয়েছে এটাই যে মীনাক্ষী গাঙ্গুলি এটার মধ্যে স্টেটমেন্ট দিচ্ছে। এখন খালি ছোট একটা মন্তব্য করব, এটাই কি রিফ্লেকশন, এটাই কি ইঙ্গিত তারেক রহমানকে ইন্ডিয়ার দিক থেকে, যে ভাই আগে যা হয়েছে হয়েছে, একটু টোন লো করো, আগেকার স্টাইলে কথা বলা যাবে না, দিন খারাপ হইতেছে। আমাদের অগ্নিহোত্রীর বন্ধুরা একে একে মামলার আসামি হয়ে, ফলে বুঝতেই পারতেছ টোন লো করার ছাড়া তো এখন আমার উপায় নেই। এটা কি সেই ইঙ্গিত বহন করছে না? মীনাক্ষী গাঙ্গুলির বক্তব্যটার সাথে এটার একটা সম্পর্ক আছে, এবং সেম গোজ টু তারেক রহমান। ফলে বিএনপিরও বক্তব্যটা কেমন হবে তার সাথে এর একটা সম্পর্ক আছে, এই হচ্ছে আমার দাবি। ফলে আপনারা সেসব দিকে খেয়াল রাখবেন, চোখ রাখবেন, তাহলে বুঝবেন। যেমন মীনাক্ষী সেখানে বলেছে সে স্টেটমেন্টে, ন্যায় বিচারের পথে এক ধাপ এগুলো বাংলাদেশ। বাবারে বাবা, কি সাংঘাতিক কথা! যাই হোক, আপনারা এটার দিকে নজর রাখবেন। বাট এ ধরনের বিবৃতি ওয়েলকাম, আমরা তো ওয়েলকামই বলবো। থ্যাংক ইউ।